হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞানের সহজ পাঠ। আজকে আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল কেমিস্ট্রি তাপের ঘটনাসমূহটা আলোচনা করব। তো তাপের ঘটনাসমূহতে আজকের ক্লাসে আমরা কি দেখব? আমরা দেখব কোনো কঠিন পদার্থ তাপের সঙ্গে কেমনভাবে আচরণ করে, মানে তাপ প্রয়োগ করলে কঠিনের মধ্যে কী কী পরিবর্তন হয়, ঠিক আছে? সেই সম্বন্ধে কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব। তো দেখো, তাপ প্রয়োগ করলে যে কোনো কঠিন পদার্থ বেড়ে যায়, মানে তার আগে যা মানে ছিল, দৈর্ঘ্য ছিল, এখন তাপ প্রয়োগ করার পরে কি হয়ে যায়, সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যায়। কতটা বৃদ্ধি পায়, কি পায়, সেসব তো আমরা আলোচনা করবই। তো তোমরা কিন্তু এই জিনিসটা নিজেদের ডেলি লাইফেও দেখেছো। কি ধরো কোনো জিনিস গরম, কোনো ধাতুর তৈরি বা স্টিলের কোনো একটা কৌটো কৌটো তোমরা যদি গরম করো, তাহলে দেখবে তার ওই কৌটোটা না, ঢাকাটা আর খুলতে পারবে না, ভীষণ শক্তভাবে ওটা এঁটে যায়। তখন কি হয়, তখন যদি তুমি ওপর থেকে ওর উপরে জল দাও, ওই কৌটোটার ঢাকনার উপরে জল দাও, তাহলে কি হয়ে যাবে, ওই যে এক্সপান্ড হয়েছিল না, এক্সপান্ড হয়েছিল বলে পুরো আটকে গেছিলো, এখন জল দিলে ওটা কি হয়ে গেল, ধীরে ধীরে ছোট হয়ে গেল, মানে ধাতুটা বেড়ে গিয়েছিল, এখন ছোট হয়ে গেল, ফলে তুমি খুব সহজে ঢাকনাটা খুলে নিতে পারবে। এটা ছিল একটা ডেইলি লাইফের ঘটনা। এছাড়া আরও প্রচুর ঘটনা আছে। তো মোদ্দা কথা হলো, তাপ প্রয়োগ করলে যে কোনো ধাতু না নিজের স্বাভাবিক আকারের থেকে একটু বেড়ে যায়। সেটা দৈর্ঘ্যে বাড়তে পারে, সেটা ক্ষেত্রফলে বাড়তে পারে, আবার সেটা আয়তনেও বাড়তে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি যখন কোনো কঠিন পদার্থ দৈর্ঘ্যে বাড়ছে, তার মানে কিন্তু তার ক্ষেত্রফলও বৃদ্ধি পাচ্ছে, তার আয়তনও বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো আমরা এখানে দেখার চেষ্টা করব, কোনো কঠিন পদার্থের মধ্যে যদি তাপ প্রয়োগ করা হয় বা তাপ দেওয়া হয় বা উত্তপ্ত করা হয়, যাই বলো না কেন, তাহলে তার যে দৈর্ঘ্যের পরিবর্তন বা ক্ষেত্রফলের পরিবর্তন বা আয়তনের পরিবর্তন কি হয়, সেটা একটু দেখব। তো দেখো, কোনো কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করি, তার দৈর্ঘ্যের প্রসারণ হয়, দৈর্ঘ্যটা বেড়ে যায়, এটাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। যদি ক্ষেত্রফল বেড়ে যায়, তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ। যদি আয়তন বেড়ে যায়, তখন তাকে বলা হয় আয়তন প্রসারণ। এবার আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানার চেষ্টা করব, আয়তন প্রসারণ গুণাঙ্ক জানার চেষ্টা করব, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক জানার চেষ্টা করব। কিন্তু তোমার মনে কোশ্চেন আসতে পারে যে কেন আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানার চেষ্টা করব, তাই না? কনসেপ্টটা ভীষণ সহজ। তোমাকে যদি আমি একটা পেনের দাম বলে দিই, তাহলে তুমি 10টা পেনের দাম ক্যালকুলেট করে নিতে পারবে, হ্যাঁ কি না বলো? তোমাকে যদি আমি বলি একটা পেনের দাম 5 টাকা, তাহলে আমি যদি বলি 100টা পেন কিনে আনো, তার মানে কি 500 টাকা, সিম্পল। সরি, হ্যাঁ, 100টা পেনের, তাহলে মানে 500 টাকা, সিম্পল। তার মানে একটা পেনের দাম যদি তুমি না জানতে, তাহলে কি তুমি 500টা পেনের দাম কত হবে সেটা তুমি জানতে, বা 100টা পেনের দাম কত হবে তুমি সেটা কি জানতে পারতে না? তার মানে কি ওই একটা পেনের দাম জানাটা খুব দরকার ছিল। এখানেও সেরকম, কোনো একটা কঠিন পদার্থ তোমাকে আমি দিলাম এবং তাকে তাপ প্রয়োগ করলাম, করে বললাম যে এটা কতটা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে তুমি আমাকে বলো। তুমি যদি না জানো যে 1 এককে কতটা প্রসারণ হতে পারে না পারে, তাহলে এত মানে যে দৈর্ঘ্যটা আমি তোমাকে দিয়েছি সেটার ক্ষেত্রে কতটা বাড়বে না বাড়বে তুমি কিভাবে ক্যালকুলেট করবে, তাই না? তার মানে আমি যদি জেনে থাকি, মনে করো এটা একটা লোহার দণ্ড আছে, এই একটা লোহার দণ্ড, 1 একক দৈর্ঘ্যের লোহার দণ্ড, 1 একক। এটা মনে করো, এর যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা আমি বৃদ্ধি করে দিই, তাহলে এর দৈর্ঘ্যের প্রসারণ হয় এতটা, যেটার ভ্যালু তুমি জানো। তাহলে 1 একক দৈর্ঘ্যের একটা লোহার দণ্ড আছে মনে করো, সেটা আমি যদি তোমাকে বলে দিই যে এর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে দৈর্ঘ্যের প্রসারণ হয় এতটুকু, তাহলে আমি যদি তোমাকে এখন নতুন কনসেপ্ট দিই, এটা তুমি থিওরিটিক্যাল তুমি জানো, তোমাকে আমি বলে দিয়েছি। এবার তোমাকে আমি একটা জিনিস দিলাম, একটা লোহার দণ্ড দিলাম, এত বড় একটা লোহার দণ্ড, এবং তোমাকে 25 ডিগ্রি থেকে মনে করো 100 ডিগ্রি টেম্পারেচার আমি বাড়ালাম, উত্তপ্ত করলাম, তাহলে এখন তোমার দৈর্ঘ্য প্রসারণ কত হবে তুমি ওই সিম্পল ঐকিক নিয়মে অঙ্ক করে বার করে নিতে পারবে, হ্যাঁ কি না বলো? কীভাবে? 1 এককে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে বৃদ্ধি পায় এত, তাহলে এটা যত একক, মনে করো 10 একক দিয়েছি আমি, তাহলে 10 একক 25 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড 75 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে কত বৃদ্ধি পাবে? সিম্পল একটা ঐকিক নিয়মের অঙ্ক, তাই না? তার মানে ওই 1 এককের কনসেপ্টটা যদি আমরা জেনে যাই, তাহলে আমরা যে কোনো লোহার দণ্ড বা তামার দণ্ড, প্রত্যেকের আলাদা কিন্তু, হ্যাঁ, তো প্রত্যেকের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আলাদা, মানে প্রত্যেকটা ধাতুর আলাদা আলাদা ভ্যালু আছে। মানে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যা হবে,
একটা তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু তাই কখনোই হবে না, দুটোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা হবে। সো যাই হোক, আমরা যখন লোহা নিয়ে কাজ করব তখন লোহাটা নিয়েই ভাবি। লোহার যদি 1 এককে কতটা বৃদ্ধি হয় সেটা যদি আমরা জেনে যাই, তাহলে যত বড়ই লোহা তোমাকে দিই না কেন, একটা ব্রিজ যদি আমি বলে দিই, মনে করো হাওড়া ব্রিজ এত ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি হলো, 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরমকালে টেম্পারেচার বেড়ে যায়, তাহলে লোহার ব্রিজটা কতটা বৃদ্ধি পাবে? সব কিছুই হয়, তাই না? এই যে দৈর্ঘ্যের প্রসারণ বৃদ্ধি পায়, তাই জন্য কি হয়, তোমরা দেখে থাকবে হাওড়া ব্রিজে যদি কোনো দিনও যাও, ভালো করে লক্ষ্য রাখবে, হাওড়া ব্রিজের শেষ কিনারাতে কিছুটা ফাঁকা থাকে, একদম একটু স্বল্প, বেশি না, একদম স্বল্প, যাতে হচ্ছে গাড়ি চলাচলের কোনো অসুবিধা থাকে না, কিন্তু ফাঁকা থাকে। কেন ফাঁকা থাকে? কারণ হাওড়া ব্রিজ লোহা দিয়ে তৈরি, আর লোহা গরমকালে কী হয়, 40 ডিগ্রিতে টেম্পারেচার উঠে যায়। তাহলে ভাবো, স্বাভাবিকের থেকে টেম্পারেচার এত বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তার মানে কী হবে, এক্সপ্যান্ড করবে লোহা। তো লোহাটা এক্সপ্যান্ড করলে তো সেটা তো মানে পুরো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য যাদের সেই বেড়ে গেলেও কিছু না হয়, তাই জন্য কিছুটা অংশ ফাঁকা রাখে, তাহলে বেড়ে এই জায়গাটা ফুলফিল করবে, তার মানে ব্রিজটা ঠিকঠাক থাকবে। এগুলো ছোটো ছোটো কনসেপ্ট, যেগুলো তাপের প্রয়োগ করলে যে কঠিন বৃদ্ধি পায় সেসবের প্রয়োগ আমাদের ডেইলি লাইফে যা হয় তাই। ওকে, তো এবার আমরা একটু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটা একটু জানার চেষ্টা করি। ওকে, তো দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা কি, মনে করো 1 একক দৈর্ঘ্যের কোনো একটা কঠিন পদার্থ আছে, এটা কি 1 একক দৈর্ঘ্যের কোনো একটা কঠিন পদার্থ, তার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে যতটুকু দৈর্ঘ্যে প্রসারণ হয়, এই যে মনে করো 1 একক দৈর্ঘ্যের একটা ধাতু ছিল, যার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি বৃদ্ধি করলাম, বৃদ্ধি করতে ধাতুটা এতটুকু বেড়ে গেল, এই অংশটাকে কি বলবো, ওই ধাতুটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা বুঝতে পারা গেছে কি, 1 একক দৈর্ঘ্যের কোনো ধাতু 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে যতটা বৃদ্ধি পায় সেইটাকে কি বলা হয়, ওই ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, মনে করো কোনো একটা ধাতু, এই যে এখানে কিন্তু একটা কোশ্চেন আসে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, সেটা তো আসেই, তার সঙ্গেও চলে আসে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে সমীকরণে লেখো। এই সমীকরণের লেখোটা একটুখানি শিখে নাও। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে সমীকরণে লেখার চেষ্টা করছি। কীভাবে লিখে দেখো, মনে করি একটা ধাতু ছিল যার প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, এগুলো খাতায় লিখবে কিন্তু, প্রাথমিক দৈর্ঘ্য L1, ঠিক আছে। এখন এখন টেম্পারেচার বৃদ্ধি করার পরে ধাতুর দৈর্ঘ্যটা হয়ে গেছে কি L2, মানে ধাতুটা বেড়ে এতটুকু হয়ে গেছে। তাহলে L1 ছিল, এটা প্রাথমিক ছিল, এখন কি হয়ে গেছে L2। এখন এই যে পুরো দৈর্ঘ্য যেটা, এটাকে আমরা কি বলছি, L2, ঠিক আছে। তাহলে প্রথমে ছিল L1, এতটুকু ছিল, এতটুকু, আর এখন কি হলো, এখন টেম্পারেচার বৃদ্ধি পেয়ে L2 হয়েছে। আচ্ছা, প্রাথমিক টেম্পারেচার ছিল T1, এখন টেম্পারেচার কত হয়ে গেছে, T2, ঠিক আছে। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য বেড়েছে কতটা, পুরোটা এই এতটুকু অংশ বেড়েছে, তো দৈর্ঘ্য টেম্পারেচার দেওয়ার পরে এতটুকু অংশ বেড়েছে, তাহলে এতটুকু অংশ কী করে পাবো, L2 মাইনাস L1 এইটুখানি আর L2 এতটুখানি, তাহলে এতখানি থেকে এইটুখানি বাদ দিয়ে দাও, পড়ে থাকবে এইটুখানি, তার মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে L2 মাইনাস L1। ভালো কথা, টেম্পারেচার কতটা বাড়িয়েছি, আগে ছিল T1, এখন হয়েছে T2, টেম্পারেচার আগে মনে করো 10 ডিগ্রি ছিল, এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিয়েছি, তাহলে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে কত, 20 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, মানে 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, তাই তো। মনে করো আগে ছিল 50 ডিগ্রি, এখন হয়েছে 70 ডিগ্রি হলো, তার মানে এখন টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে কতটা, 70 মাইনাস 50, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। একইভাবে তার মানে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এত সেন্টিমিটার বা মিটার যা ইচ্ছা। তাহলে এবার আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কীভাবে বার করছি, মনে করো, তো দেখো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এটা কী কী বিষয়ের উপরে নির্ভর করছে সেটা একটুখানি জানি। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1, এটা কার উপর ডিপেন্ড করে আছে, এটা প্রপোর্শনাল টু L1, মানে এই যে প্রাথমিক দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কম বাড়বে, প্রাথমিক দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে সেটা বেশি বাড়বে, সিম্পল। তার মানে প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কি সরল সমানুপাতিক। আচ্ছা, টেম্পারেচার কতটা বাড়াবে কতটা কমাবে তার উপরেও ডিপেন্ড করবে। টেম্পারেচার যদি তুমি অনেক বাড়াও তাহলে অনেক এক্সপ্যান্ড করবে, টেম্পারেচার যদি তুমি কম বাড়াও তাহলে কম বাড়বে, তাই না। মনে করো তুমি একটা লোহার দণ্ডকে 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড করছো, সেক্ষেত্রে লোহার দণ্ডটা যতটা বাড়বে 25 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করলে নিশ্চয়ই আরও বেশি বাড়বে। তার মানে T2 মাইনাস T1 এর ভ্যালু যত বেশি হবে, T2 মাইনাস T1 এর ভ্যালু
মানে কি দুটো টেম্পারেচারের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা যত বেশি হবে তত বেশি কি বৃদ্ধি পাবে। তার মানে L2 মাইনাস L1 অলসো প্রপোর্শনাল টু T2 মাইনাস T1, তাই না? এবার ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি যে L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1, এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা যদি প্রপোর্শনাল টু তুলে ইকুয়াল সাইন আনি তাহলে চলে আসে একটা সমানুপাতিক ধ্রুবক ভেদের নিয়ম অনুযায়ী। তাহলে L2 মাইনাস L1 ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1, সিম্পল। সেখান থেকে আমরা আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি এই পুরো পার্টটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাই না, তাহলে কি হবে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু আলফা। আলফাটা ইকুয়াল টু আলফা লিখি বা আলফা ইকুয়াল টু লিখি একই ব্যাপার, তার মানে ইকুয়াল টু আলফা ওইদিকে না লিখে আমি এই দিকেও লিখতে পারি, তার মানে আলফা ইকুয়াল টু এটা। ওকে, তাহলে কি হয়ে গেল, আলফা ইজ ইকুয়াল টু কী হলো L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। আচ্ছা, এই যে আলফাটা, এই আলফাটাই হচ্ছে কি, এই আলফাটাই হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যার সমীকরণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাটা কি হলো একটি ধ্রুবক, যেটাকে আমরা এখানে কি বলবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার হচ্ছে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এই যে আমরা কাকে বলে যে প্রথমে দেখলাম, সেটা এখান থেকেও বলতে পারি। দেখো, যখন L1 এর ভ্যালু 1, T2 মাইনাস T1 এর ভ্যালু 1, তখন যে দৈর্ঘ্যের প্রসারণ হয় সেটাই কি আলফা। যখন একক দৈর্ঘ্যে L1 মনে করো 1 আর T2 মাইনাস T1 এটাও 1, তাহলে কি হয়ে যাবে, আলফা ইজ ইকুয়াল টু কী হচ্ছে L2 মাইনাস L1। তার মানে যখন আমাদের একক দৈর্ঘ্য আর টেম্পারেচার একক বৃদ্ধি করছি তখন যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেটাই হয়ে গেল আলফা। এবার আলফার হচ্ছে যে ইউনিট আসবে, সেই ইউনিটটা একটুখানি দেখি। দেখো, L2 মাইনাস L1 এটা কি, এটা একক কি হতে পারে, মিটার বা সেন্টিমিটার বা দৈর্ঘ্যের একক, তাই না? মিটার বা সেন্টিমিটার সেটা কি দৈর্ঘ্যের একক, তো তার মানে দৈর্ঘ্য, ভালো কথা। L1 এর এককও দৈর্ঘ্য, তাই না? আর T2 ইন্টু এটার একক কি, সময়। দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে গেল, পড়ে থাকছে নিচে সময়, উপরে উঠলে কি S-1 বা ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা সরি, সময় কেন হতে যাবে, T2 মাইনাস T1 হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স, যা ইচ্ছা আমরা লিখতে পারি, ফারেনহাইট ইনভার্স, যেটা তুমি ক্যালকুলেট করবে সেটা। তাহলে বোঝা গেল যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কীভাবে হচ্ছে। এই সেম কনসেপ্ট আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কতেও আসবে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কতে কী আসবে, ওই একই জিনিস, একক ক্ষেত্রফলের কোনো বস্তু, কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফল, কোনো কঠিন পদার্থের একক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় সেটাই কি তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা যদি ভালো করে তোমাদের মাথায় ঢুকে যায় যে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকেই তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ওই যে দৈর্ঘ্য শব্দটাকে ক্ষেত্রফলে কনভার্ট করে দাও, তাহলে কি একক ক্ষেত্রফলযুক্ত কোনো কঠিন পদার্থের একক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে কি বলা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই, একক আয়তনযুক্ত কোনো কঠিন পদার্থের একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণের আয়তন বৃদ্ধি হয় সেটাকেই তার কি বলা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক। সিম্পল যদি ইকুয়েশন তোমাকে জানতে চাই, আর সাধারণত জানতে চাই না, যদি জানতে চাই একইভাবে আমরা কি লিখব, এই যে L1 আর L লিখলাম না, আচ্ছা ক্ষেত্রফলের ক্ষেত্রে ওটা S লিখবে, ঠিক আছে, আর আয়তনের ক্ষেত্রটা V লিখবে। পুরো ইকুয়েশনটা সেম হবে, যেখানে কি হয়ে যাবে, আলফা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, আলফা হবে না, ক্ষেত্রফলের ক্ষেত্রে হবে বিটা। ক্ষেত্রফল, ইন কেস অফ ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়ে যাবে, বিটা ইজ ইকুয়াল টু এই L2 জায়গায় কি হবে, S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু
T2 মাইনাস T1। এই যে এলটা, এল মানে আমরা দৈর্ঘ্যকে ডিনোট করছিলাম তো, আর এস দিয়ে হচ্ছে আমরা ক্ষেত্রফলটাকে, সারফেস এরিয়া, ঠিক আছে, তো ক্ষেত্রফলটাকে ডিনোট করছি, সারফেস এরিয়ার এসটাকে নেওয়া হয়েছে। আচ্ছা, ভি মানে ভলিউম, তাহলে ক্ষেত্রফলটাই যখন আমরা আয়তন নিয়ে কাজ করব, তাহলে এই যেখানে এখানে যা যা হলো সব একই থাকবে, সেখানে কি হয়ে যাবে, গামা, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে সব একই আছে, খালি এখানে ভলিউম নিয়ে কাজ করছি বলে ভি লিখেছি, এখানে সারফেস এরিয়া নিয়ে কাজ করেছি বলে এস লিখেছি, এখানে লেন্থ নিয়ে কাজ করেছি তাই জন্য এল লিখেছি। পুরো কনসেপ্টটা পুরো সেমভাবে যেমন আলফা পেয়েছি সেমভাবেই বিটা পাবো, সেমভাবেই গামা পাবো, মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো। এই ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার এখান থেকে প্রত্যেকটার একইভাবে ইউনিটও একই আসবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এরও ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এরও ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আশা করি এখানে কোনো প্রবলেম নেই। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, কোশ্চেনটা খুব সুন্দর, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝায়? কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা লিখে রাখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? ঠিক আছে, আচ্ছা, 12 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে পড়লাম তো, তাহলে লোহার এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালু। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালু কি? কোনো একটি লোহার দণ্ডের যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করো, তাহলে 12 ইন্টু 10⁻⁶ পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এটাই তার মানে প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধি পাবে। ধরো প্রাথমিক দৈর্ঘ্য যা ছিল, প্রাথমিক দৈর্ঘ্য মনে করো এতটুকু অংশ ছিল প্রাথমিক দৈর্ঘ্য, তার 12 ইন্টু 10⁻⁶ অংশ বৃদ্ধি পাবে। তাহলে কোনো লোহার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো? এত বলতে বোঝায় লোহার দণ্ডটির যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে লোহার দণ্ডটির প্রাথমিক যা দৈর্ঘ্য ছিল তার 12 ইন্টু 10⁻⁻6 অংশ দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। এটা সিম্পল কনসেপ্ট। ওকে, তো নেক্সট আমরা দেখব তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। মানে যেমন আমরা কঠিন পদার্থ দেখলাম যে তাপমাত্রা দিলে কঠিন পদার্থ বেড়ে যাচ্ছে, একইভাবে তরল পদার্থেরও দেখব যে তরল পদার্থের আয়তনে কীরকম চেঞ্জেস আসছে। দেখো, তরল পদার্থের ক্ষেত্রে না দুরকম একটা কনসেপ্ট হয়। তরল পদার্থকে ডাইরেক্ট তো আমরা হিট করতে পারি না, তরলকে হিট করতে গেলে কী হয়, কোনো একটা পাত্রতে তরলটাকে নিতে হয়, তারপরে হিট করতে হয়। এবার ওখানে কি হয়, ওখানে যখন আমরা হিট করি প্রথমে কি হয়, পাত্রটা হিট হয়, তারপরে তরলটা হিট হয়, তাই না? প্রথমেই ডাইরেক্টলি হচ্ছে এমন আমরা পাত্র নিই, মনে করো আমরা হচ্ছে ল্যাবেতে কাজ করছি, তো সেখানে আমরা কি কাচের তৈরি বোলে করে কাজ করি, ঠিক আছে, রাউন্ড কনিক্যাল ফ্লাস্ক বা যাই নাও, কনিক্যাল ফ্লাস্ক। তো আমরা ল্যাবেতে যখন কাজ করি তখন আমরা কাচের কোনো একটা পাত্র নিয়ে কাজ করি, তো সেখানে কি হয়, কাচ সাধারণত তাপের কুপরিবাহী, মানে সরাসরি আমরা যখন হিট দিই তখন প্রথমে কাচ কিন্তু কারণ তাপটা তরলে ডাইরেক্টলি পৌঁছে দিতে পারে না, যেহেতু তাপ পরিবহন করতে পারে না, মানে খুব খারাপ তাপ পরিবহন করে কাচ, তাই জন্য। তাহলে প্রথমে কি করবে, প্রথমে কাচটা মানে নিজে উত্তপ্ত হয়, তারপরে টেম্পারেচারটা জলে পৌঁছয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হয় জানো, এখানে প্রথমে কিন্তু কাঁচটা ধীরে ধীরে বেড়ে যায়, কাঁচটাও একটা ধাতু, তো কাঁচটা ধীরে ধীরে প্রথমে বেড়ে যায়, তারপরে কিন্তু তরল এক্সপ্যান্ড করতে শুরু করে, কারণ তারপরে তরলে হিট যেতে শুরু করে। তাহলে ঘটনাটা একটুখানি কি ঘটে দেখো, মনে করো এইরকমভাবে এই একটা ফ্লাস্ক আছে, ভলিউমেট্রিক ফ্লাস্ক আছে, ঠিক আছে, এখানে হিট করা হলো, ঠিক আছে। এবার এখানে মনে করো জল ছিল এই পজিশানে, ঠিক আছে, এ পজিশানে জল আছে, এগুলো সব জল আছে, ঠিক আছে, এগুলো জল আছে। হিট দিলেই আমরা কি দেখতে পাই জানো তো, কিছুক্ষণ পরে জলের লেভেলটা এ থেকে বি পজিশানে নেমে আসে। জলের লেভেলটা ছিল এ পজিশানে, কিছুক্ষণ হিট করার পরে দেখব জলটা এখন এই লেভেলে চলে আসছে, এখান থেকে কমে এইখানে চলে এলো,
ঠিক আছে, আরও কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবে জলটা ধীরে ধীরে বাড়তে 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 সি পজিশানে আসে। তারপরে দেখবে আর খুব একটা বাড়ছে না, কিন্তু সি পজিশানে গিয়ে মোটামুটি স্ট্যান্ড করে গেছে। তারপরে অনেকক্ষণ জল আর বাড়ছে না, কিছু হচ্ছে না, যতক্ষণ না ফোটার আগে পর্যন্ত। তাহলে এখানে ব্যাপারটা কি হলো, প্রথমে এ পজিশানে জল ছিল, হিট করা শুরু হলে দেখলাম জলটা নেমে এলো বি পজিশানে, তারপরে আবার দেখলাম ধীরে ধীরে জল বাড়তে বাড়তে সি পজিশানে গেল। তার প্রথমে কি হলো, যখন আমরা টেম্পারেচার দিলাম, কাঁচ যেহেতু তাপের কুপরিবাহী, তাই সরাসরি তাপটা কিন্তু ভেতরের জলে গেল না, কাঁচটা প্রথমে এক্সপান্ড হলো, কাঁচটা ধীরে ধীরে বেড়ে গেল, তাই জন্য জল যেমন তেমনই ছিল, কাঁচটা যেহেতু বড় হয়ে গেছে, তাই জন্য তোমার দেখে মনে হলো জলটা একটুখানি নিচে নেমে এলো। আসলে জল কিন্তু নিচে নামেনি, জল যেমন তেমনই ছিল, কাঁচটা যেহেতু বেড়ে গেছে, তাই আমাদের দেখে মনে হয়েছিল যে জলটা বি পজিশানে নেমে এলো। তারপরে আরও ধীরে ধীরে টেম্পারেচার বাড়তে কাঁচটা যখন গরম হয়ে যায় এবং টেম্পারেচারটা যখন জলে প্রবেশ করতে থাকে, তখন আমরা দেখলাম যে এবার তরলটা এক্সপান্ড করছে, তরলটা এক্সপান্ড করতে 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 এবার সি পজিশানে গিয়ে ফিক্সড হলো। তার মানে কি, এখানে দু ধরনের প্রসারণ হলো। এক কি, আপাতভাবে আমাদের কি মনে হয় যে জলটা যেহেতু এ পজিশানে ছিল আর এখন সি পজিশানে আছে, তার মানে এ থেকে সি পজিশানে গেল তরলটা, এটা আমাদের আপাতভাবে মনে হয়, তাই জন্য এটা হলো তরলের আপাত প্রসারণ। কিন্তু অ্যাকচুয়ালি জলটা কিন্তু বি পজিশান থেকে সি পজিশানে গেছে, তাই না? জলটা বি পজিশানে নেমে এসেছিলো, তারপরে সি পজিশানে গেছে, তাহলে এই যে বি পজিশান থেকে সি পজিশানে অ্যাকচুয়াল জলটা এক্সপান্ড করেছে, তার মানে এইটুকু অংশ হলো তরলের প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু কি? তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু তরল পাত্রের প্রসারণ। এখানে তাহলে পাত্রের প্রসারণ কোনটা হয়েছে? পাত্রের প্রসারণ হয়েছে এ থেকে বি, এই যে এতটুকু অংশ জল যে এতটাকে নেমে এসছে, এই অংশটা কি হয়েছে? পাত্রের প্রসারণ হয়েছে। তাহলে পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। তাহলে দেখো তরলের প্রকৃত প্রসারণটা কি? বি থেকে সি, মানে বিসি অ্যাকচুয়ালি তরলের প্রকৃত প্রসারণ, আর পাত্রের প্রসারণ হয়েছে এ বি, আর আপাত প্রসারণ হয়েছে এসি। আপাতভাবে আমাদের কি মনে হয়েছে? এ পজিশানে ছিল, সি পজিশানে গেছে, তার মানে এসিটা হলো তরলের প্রসারণটা আপাতভাবে যেহেতু আমাদের মনে হয়েছে, তাই জন্য এসিটা হলো তরলের আপাত প্রসারণ হয়েছে। আচ্ছা, এখানেও সেম একই কনসেপ্ট, তরলের যেহেতু ভলিউম, তাহলে এখানেও আমরা তরলের ক্ষেত্রে আমরা যদি লিখি, তাহলে গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। একই, আলাদার মতো কিছু নেই, সেম কনসেপ্ট আছে। গামা ইজ ইকুয়াল টু যেখানে হচ্ছে V2টা হচ্ছে অন্তিম আয়তন, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, T2 মাইনাস T1 হচ্ছে টেম্পারেচারের যে বৃদ্ধিটা হলো সিম্পল সেটা। একইভাবে এরও ইউনিট হবে কি? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। সিম্পল। ওকে, তো আজকে এতটুকু। এর পরের দিন আমরা গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করব। গ্যাসের প্রসারণটা একটুখানি আলাদা মানে জাস্ট সিম্পল ডিফারেন্স আছে, ওখানে টেম্পারেচার, ওখানে ইউনিটটাও পাল্টে যাবে। তো এর পরের দিন আমরা ওগুলোকে নিয়ে ভালো করে পড়বো এবং তার সঙ্গে তাপের পরিবহন নিয়েও পড়াশোনা করার চেষ্টা করবো। ওকে, সো কেমন লাগলো আমার লেকচার অবশ্যই জানাতে ভুলো না। আর যদি কোনো ইনকোয়ারি থাকে, প্রবলেম হয়, কমেন্ট সেকশনে জানিও। ওকে, সো আর টেলিগ্রাম চ্যানেল আমার আছে, টেলিগ্রাম চ্যানেল হচ্ছে তোমরা আমার অ্যাবাউট সেকশান থেকে জয়েন করে নিতে পারো, ওখানে গিয়েও তোমরা তোমাদের ইনকোয়ারি যা থাকে সেটা তোমরা বলতে পারো। ওকে, আর ওখানে আমি অনেক পিডিএফ শেয়ার করে দিই, প্রত্যেকটা চ্যাপ্টারেরই যা আমি পড়াই সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, সেই কোয়েশ্চেনের পিডিএফ আমি তৈরি করে ওখানে ছেড়ে দিই, ওগুলো তোমাদের ভীষণ হেল্প করবে। আর পরীক্ষাতে কিন্তু ওই সব কোয়েশ্চেনগুলোই ম্যাক্সিমাম আসে, তো তোমাদের যদি মনে হয় ওই কোয়েশ্চেনগুলো তোমাদের দরকার, অবশ্যই পিডিএফে যাবে, গিয়ে কোয়েশ্চেনগুলো ডাউনলোড করো এবং সেগুলো প্র্যাকটিস করো। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং।